না হলে আমরা এগোতে পারবো না। তো সেই জায়গা থেকে আমি আমার ছোট অভিজ্ঞতা, আমি যখন ঢাকা কলেজের ছাত্র ছিলাম, এখানে অনেকেই দেখলাম ঢাকা কলেজে কয়েকজন এসে, তো সেই ছাত্র অবস্থা থেকে এখানে একটা লম্বা একটা ওত হলো, আমি আসলে সঙ্গীত হয়ে গেছি এই ওতটা যখন পড়তেছে, যে বিশাল একটা ওত, এই ওতটা যদি হৃদয়ে সত্যিকারতে ধারণ করি তাহলে আসলে বাঁকা পথে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমাদেরকে চলার পথে কিছু বাঁকা পথ অবলম্বন করতেই হবে, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু মূল থিমটা যেন আমাদের একই থাকে, যেন আমরা ওই যে বলছি না, দিনের শেষে আমাদের চিকিৎসক হতে হবে, আর একজন ভালো চিকিৎসক হতে হলে ভালো মানুষ হতে হবে, এবং ভালো মানুষ হতে হলে এই ওতে যে শব্দগুলো আছে এক বাক্যে শেষ, যে আমি ভালো মানুষ হব এবং সেই ভালো মানুষের রেজাল্টটা একজন চিকিৎসক হিসেবে হবে। এটা হচ্ছে মূল কথা। যে বিশাল যে ওত, এই ওতটা আসলে আমি নিজে এখানে চিন্তায় পড়ে গেছিলাম যে ছেলেগুলো কিভাবে এগুলো মানবে, কারণ আমি নিজেই তো ওই থাকতে এই জায়গাটা পার করে এসেছি। মনে হয় ওই জায়গাটার ওদের শব্দগুলোর সাথে আমি আসলে অতটা পরিচিত নই। এখন বলি ঢাকা কলেজে থাকতে আমি আসলে যখন ঢাকা কলেজে পড়েছি তখন আসলে একটা বিরাট গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের বেসিক্যালি পেশাজীবী জায়গা থেকে বলি, সেই জায়গায় আমার জন্ম। সেই জায়গা থেকে আমরা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম ওতপ্রোতভাবে ঢাকা কলেজে থাকতে। এই জায়গা থেকে যখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম, আমার বাবা মা খুব শঙ্কিত ছিল আমাকে নিয়ে, যে আমি কি আসলে পরবর্তী গণ্ডি পার হতে পারবো কিনা। এটা একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ দেখে যে ছেলে খালি ঘুরে বেড়ায়, খালি ঢাকা কলেজের ভিতরে ঘুরে, এদিকে টিচারের কাছে পড়তেছে, আদৌ পরে কিনা সেটাও সন্দেহ ছিল যে পরে কিনা। এই যে সারা বললো যে ক্লাস করে এসে বাসায় যাচ্ছে, আদৌ ক্লাস করছে কিনা। আমার বাবা মার মধ্যে এই সন্দেহ ছিল আমাকে নিয়ে। যাই হোক, ওই পথ পরিক্রমা দিয়ে আমি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিলাম। তো আমার কিন্তু আসলে মেডিকেল করার কোনো ইচ্ছা ছিল না, কোনো ইচ্ছা ছিল না। আমি বিভিন্ন ওয়ে খুঁজতেছিলাম, যে ওই যে বললাম না চোরাগুলি খুঁজতেছি, সেই চোরাগুলি আমি ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে শুরু করেছি, যে কিভাবে মেডিকেল প্রফেশনে না এসে অন্য জায়গায় যাওয়া যায়। তো আমার বাবা আমাকে জিজ্ঞেস করেছে যে কি করতে চাও, আমি বললাম যে আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। তো যেহেতু আমার ঢাকা কলেজের কিছু পরিমণ্ডলে, যারা তো আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, আমাদের ঢাকা কলেজের যে প্রিন্সিপাল নোমান স্যার ছিল আমাদের সময়, তো সেই স্যারের যেহেতু সম্পৃক্ততা, সেই কারণে আমার কিছু জিনিস উনি জানতো। এখানে মনে করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছেলেকে ভর্তি করি তাহলে আর ভবিষ্যৎ নাই। তো আমাকে বারবার বলে দেয়, বাবা আমার খুব শখ, তুমি হয় মেডিকেল করো না ইঞ্জিনিয়ারিং করো। যাই হোক, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দিলাম, মেডিকেলও পরীক্ষা দিলাম, বুয়েটেও পরীক্ষা দিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারটা একটু পরে বললে বুঝতে হবে। আমাদের সময় প্রথম পরীক্ষাটা হয়েছিল মেডিকেল। মেডিকেলে পরীক্ষা দিলাম, আমি ময়মনসিংহ মেডিকেল কলেজে আসলে চান্স পেলাম। তো মনটা খারাপ, ওই যে বাবা মার যে ফার্মের মুরগি এখন ছেড়ে দিয়েছে, এখন ছেড়ে দেওয়ার পরে এখন আমার ময়মনসিংহে যেতে হবে। ভালো কথা, ময়মনসিংহ তো কাউকে চিনি না, ময়মনসিংহে তো আমার কোনো দুঃসম্পর্ক আত্মীয় নাই, কিন্তু যেতে হবে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে থাকবো, কিভাবে। বাবা বললো যে যেতেই হবে। ঠিক আছে, যাবো। এর মধ্যে ইউনিভার্সিটির পরীক্ষা আসলো। তো আমি ইউনিভার্সিটি যখন বই গুছাচ্ছি, বাবা কিন্তু অতি উৎসাহে আমাকে পুরা বাংলা বাজারে নিয়ে গিয়ে মেডিকেলের সব বই কিনে ফেলেছে ফার্স্ট ইয়ারের। তো আমি মনে মনে বলতেছি যে কয়দিন পরে কিনেন, কয়দিন পরে, কেন কয়দিন পরে কি আছে। তো আমি বললাম যে যাই, বইয়ের লিস্ট নিয়ে। আমার বাবা কার কাছে খবর পাইছে, বইয়ের লিস্ট নিয়ে সব কিনে নিয়ে আমার বাসায় হাজির। তো ভালো কথা, তো বুঝলাম যে একটা স্টেপ অলরেডি আমার পার হয়ে গেছে, যে আমাকে যেতেই হবে। তো ভালো কথা, এরপরে আমি বইপত্র যখন গুছালাম, সাথে আমার ইন্টারমিডিয়েটের বইগুলো ঢোকাচ্ছি। তখন আমার বাবা জিজ্ঞেস করে, কি রে তুই আবার ইন্টারমিডিয়েটের বই ঢোকাচ্ছিস? আমি বললাম নিয়ে যাই, যদি কোনো কাজে লাগে। তখন উনি খুব চিন্তায় পড়ে গেলেন। তো তাও বাবা মেনে নিল, ঠিক আছে যাও। আমার উদ্দেশ্য হচ্ছে যে সামনেই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়, ওই পরীক্ষার প্রিপারেশনের জন্য বইগুলো নিয়ে। তো ভালো কথা। তো আমার বন্ধুরা, আমার রুমমেট যারা, তারা আইটেমের জন্য পড়াশোনা করতেছে, আমি বসে বসে ইন্টারমিডিয়েটের বই পড়ি। তো সবাই বলে কি রে তুই এখন ওই বই পড়াস কেন? তাই বললাম যে দেখি বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে দিব। তো ওরা কিছু বলে নাই, বলে ঠিক আছে। তো আইটেমও তো অংশগ্রহণ করতে হবে, আইটেমে অংশগ্রহণ না করলে পরবর্তী যদি আবার এদিকেও না হয় ওদিকে না হয়, তাহলে আরেক বিপদ। তখন আমার সহযোগিতা, ওই যে বললাম যে কাউকে চিনি না, একটা অজানা জায়গায় আমি গেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ।
এখানে আমাকে আমার সিনিয়র ভাইরা আসলে সহযোগিতা করেছে, আমার বন্ধুরা সহযোগিতা করেছে, তারাই আসলে বাপ মার ভূমিকা পালন করেছে এবং ভাই বোনের ভূমিকা পালন করেছে। কীভাবে? তারা আমাকে আইটেমের ঠিক আগে পড়াতো রাত্রেবেলা। আমি কিছুক্ষণ ঘুরতাম ফিরতাম ময়মনসিংহ শহরে অলিগলিতে গিয়ে সন্ধ্যার সময় আসতাম, আসার পরে বলতো কাজে কী আইটেম, বলতে এই আইটেম, ওই ধরেন লিভার বলেন, এই সার্ভিস কয়টা, এই কয়টা, এইগুলো এগুলো আমাকে রাত্রেবেলা বসে বসে বোঝাতো। তো আমি বললাম ঠিক আছে। তো পরীক্ষার সময় যখন আইটেম দিতে যেতাম, আমি হয়তো স্যারের সামনে উপস্থিত হচ্ছি, আবার পিছনে চলে যেতাম যে এবার না, পরে তাতে দিব। তখন জিজ্ঞেস করতো যে কিরে তুই পরীক্ষা দিতে যাচ্ছিস? আমি বললাম আমার রোল নাম্বার আসতে, আমি ম্যাডামকে বলতাম ম্যাডাম একটু পরে, আমি 2টা মিনিট পরে পরীক্ষা দিব। তো উদ্দেশ্য হচ্ছে যে বাকি স্যারকে প্রশ্ন জিজ্ঞেস করে সেই প্রশ্নগুলোর উত্তর জেনে তারপরে যাব। তো সেই অবস্থায় এটা বললাম যে চোরাগলি যে নাই তা না, অবশ্যই আছে। তো চোরাগলি দিয়ে আমি প্রশ্নগুলোকে কালেক্ট করে সবার কাছে একটা ডেমো নিয়ে, সিনিয়র ভাইরা আগের দিন কিছু ডেমো দিয়েছে, এরপরে বন্ধু বান্ধব পরীক্ষা চলাকালীন সময় ডেমোতে পরীক্ষা হলে দিয়ে উপস্থিত হয়েছি। তো মেধাও তো খারাপ ছিল না, তো মোটামুটি পার পেয়েছি। এর মধ্যে কিন্তু আমার ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসলো। তা আমি পরীক্ষাতে চিন্তা করলাম যে আমি যদি পরীক্ষা দিতে বাসায় উপস্থিত হই, তাহলে কালকে আমার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না। তো আমার যে বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, তাদের বাসায় দিয়ে উপস্থিত হতাম। রাতে বলে কিরে তুই কোথা থেকে? আমি বললাম যে কালকে পরীক্ষা, আমি পরীক্ষায় অংশগ্রহণ করবো। কি রে তুই খালি এখানে? এবং বাসায় গেলে তার পরীক্ষা দিতে দিবে না। ঠিক আছে চল কালকে যাই। পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে তবে দুপুরবেলা বাসায় গেছি। কিরে তুই কখন ময়মনসিংহ থেকে? ব্যাগ ট্যাগ নাই? আমি বললাম যে না, আসছিলাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে। আমার বাবা মনটা খুব খারাপ। তো মানে বাবা মা তো আসলে ছেলের ভালো চায়, সন্তানের ভালো চায়। তো এই জায়গায় আসলে আমার বাবা মা আমার ভালো চায় না, প্রথমে মনে হচ্ছে। কেন চায় না? বাবা মনে প্রাণে দোয়া করতেছে যেন ইউনিভার্সিটির ধারে কাছে যেতে না চান্স পায়। তো যাই হোক, অবশেষে আমি ইউনিভার্সিটিতে চান্স পেলাম, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। খারাপ হয়ে গেল কি, আমার সিরিয়াল যে ছিল তাতে দেখলাম আমি সয়েল সায়েন্স পাই। তো আমাকে বাবা জিজ্ঞেস করলো যে কি তোর রেজাল্ট কি? তো রেজাল্টে বললাম যে সয়েল সায়েন্স। তো বাবা বুঝছে যে আমার নিজের মনটাই খারাপ, যে এই সাবজেক্টের প্রতি তো ইন্টারেস্ট নাই। তো বাবা তখন আমাকে আবার উৎসাহ দিচ্ছে, পর সয়েল সায়েন্স পর। তখন আমি বললাম যে না, এটা তো তেমন ভবিষ্যৎ নাই, তো কি করার? তখন বললো যে তাহলে কি চিন্তা কর, কি করবি? আমি বললাম যে মেডিকেলেই যাই, কলেজে যা। এর মধ্যে আমি আবার ফেরত গেলাম মেডিকেল। কিন্তু মেডিকেল পড়ার তো কোনো আকর্ষণ পাচ্ছি না, কোনোভাবে তো পাচ্ছি না। বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি, গল্প করি, খাওয়া দাওয়া করি, সিনেমা দেখি, খুব ভালো লাগে, ভালো কথা। এর মধ্যে আমার মতন মাথায় ঢুকলো আরেক বন্ধু, ভালো বন্ধু আছে, খারাপ বন্ধু আছে। খারাপ বলে না, সে দেখতে যে এত মেডিকেল সায়েন্সে টিকবে না, কিন্তু লেখাপড়াটা তো একটা শেষ করতে হবে, কিন্তু একটা ডিগ্রি নিতে হবে। আমাকে বুদ্ধি দিল তুই আনন্দমান কলেজে ভর্তি হয়ে যা। আনন্দমান কলেজে ভর্তি হয়ে কি করবো? ওই শর্টকাট একটা ডিগ্রি পরীক্ষা দে, ডিগ্রি পরীক্ষা দিয়ে এরপর চাকরিতে চলে যায়। দেখলাম ভালো বুদ্ধি। আনন্দমান কলেজে বন্ধু বান্ধবের সাথে জোগাড় হয়ে গেল, তাদেরকে বললাম যে আমাকে একটা ভর্তির ব্যবস্থা করে দাও। তো তারা আমাকে মোটামুটি ঠিকঠাক সিরিয়াস, এখন ভর্তি হতে হলে তো আমার সার্টিফিকেট তুলতে হবে। কিন্তু এটা চিন্তা করলাম যে এত বড় একটা ঘটনা ঘটাই দিব বাপ মাদের ছাড়া। আমি তখন বললাম যে সার্টিফিকেট তুলতে পারবো না, অন্য কোন ভাবে 2 নাম্বার হইতে ভর্তি করা যায় সেটা দেয়। তখন বলে যে আচ্ছা ঠিক আছে। এর মধ্যে আমার 3 রুমমেট ছিল, আমরা 4 জন এক রুমে। এই 3 জন তখন ডিসিশন নিল যে না, এখন তো পরিস্থিতি আসলে খারাপের দিকেই যাচ্ছে, একে তো আসলে ট্র্যাকে নিয়ে আসতে হবে। তখন তারা আসলে আমার বাবা মার সাথে দেখা করলো, আমি জানি না। তারা আমাকে বললো যে শাকিলের অবস্থা তো খুব খারাপ, ও তো মেডিকেল করতে যাচ্ছে না কোনোভাবে। কি আব্বা বললো কেন, তো সয়েল সায়েন্সে করবে না? বলে না, এখন তো সয়েল সায়েন্স করলে তো খালু ভালো হতো, এখন তো আনন্দমান কলেজে ভর্তি হয়েছি। বলো কি? পরে যাই হোক, বাবা মা দুজনেই দৌড়ালো ক্যাম্পাসে, আমাকে অনেক আবেগঘন কথা বললো, জীবনের অনেক দুঃখের কথা বললো। আমি চিন্তা করলাম যে বাবা মা চোখের পানি ফেলে আর যাই হোক সামনের দিকে অন্তত এগোতে পারবো না। তো ইস্তফা দিলাম, তারপরে শুরু করলাম নব উদ্যমের মেডিকেলে। তো আমার মেডিকেলের যাত্রাটা প্রায় 5-6 মাস পরে সত্যিকার অর্থে শুরু হয়েছে। এই কারণে বললাম যে চলার পথে অনেক পথ পরিক্রমার মাধ্যমে আসলে এগিয়ে যেতে হয়। তো একটা মনের মধ্যে একটা হতাশা ছিল
যে আমার কি হতাশা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম না। আমার মা বাবা বলল কি, আমার খুব ভালো লাগতো যে কি যেন ওই মধুর ক্যান্টিন, তারপরে হচ্ছে যে টিএসসির গল্প, আমার খুব ভালো লাগতো। তো যাই হোক, ওই যে দুধের স্বাদ ঘোলে মিটা না, এখন একটু দুধের স্বাদ কিছুটা ঘোলে মিটাই, যেহেতু ঢাকা মেডিকেল কলেজে পড়ছি, টিএসসির সামনে যে যায়, কিন্তু আগের সেই রম্য রহন যে আনন্দ সেটা আর নাই, প্রাণের উচ্ছ্বাস নাই। কিন্তু এখনো ধরে রাখার চেষ্টা করি যে ঠিক আছে, কিছু হোক না হোক এই টিএসসির সামনে তো যেতে পারি। তো এই জায়গাটা থেকে কিছুটা আশার আলো। আর যেহেতু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির ডিন, সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মিটিংয়ে যায়, বিভিন্ন অনুষদে যায়, তো নিজেকে কিছুটা প্রাণ ফিরে পাই যে না, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ। আমিও অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি যে আপনাদের এখানে ভর্তি হওয়ার খুব ইচ্ছা করেছিল, বাবা তো দেয় না, কিন্তু ঘুরে ফিরে এই ক্যাম্পাসের মধ্যে এখন একটু মানে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। যাই হোক, আমি চাই না যে আমার ছাত্রছাত্রীরা দুধের স্বাদ ঘোলে মেটাবুক, তারা অন্তত তাদের পূর্ণ দুধের স্বাদ পাক, এটাই আমি চাই। তো এই কথাটা বলছিলাম যে মেডিকেল প্রফেশনে শুরু হলো চলার পথ, তারপরে যে স্টেপ গুলো, যে প্রথম ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা সবচেয়ে ভয়ঙ্কর ছিল আসলে প্রফেশনাল বডিতে। জানি না যারা ফার্স্ট ইয়ার তারা আমার সাথে একমত কিনা, অ্যানাটমি সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা, যে কি সব দাঁত ভাঙা নাম, জীবনে উচ্চারণ করতে পারবো কিনা। এমনও দেখেছি আমাদের অনেক বন্ধুকে বলছে একটু বাংলায় লিখে দে তোরে। তো এই হলো ঘটনা। তো স্যার একটু আগে বললেন যে আমাদের যেহেতু ভাষাগত কিছু জটিলতা আছে, কিন্তু আমাদের সমস্ত বই হচ্ছে ইংরেজিতে, তো আমরা আসলে বাংলায় ট্রান্সলেট করার চেষ্টা করেছি। আমরা যে এই শব্দগুলো কি অ্যাডেক্টর, ম্যাগনাস ম্যাগনাস কি সব আছে না, তো এই জায়গাগুলো বাংলায় আগে লিখে দিত সিনিয়র ভাইরা, ভাই একটু বাংলায় লিখে দেন, উচ্চারণ তো করতে পারি না। তো তারা আসলে সেই জায়গাগুলোকে সহযোগিতা করেছে। সেই বড় ভাইরা আসলে সহযোগিতা না করলে তাদের কাছেও আমি আসলে ঋণী, যে তাদের এই ঋণ আসলে শোধ করার নাই, প্রত্যেকটা স্টেপে তারা সহযোগিতা করেছে। তো প্রথম বর্ষের ছাত্র, ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে নিজেকে একটা বিশাল গর্ব অনুভব করলাম যে ডাক্তার বুঝি হয়েই গেছি। কারণ থার্ড ইয়ারে ঢুকলাম, থার্ড ইয়ারে স্টেপে নিয়ে ঢোকা যাবে, বিশাল ব্যাপার ডাক্তার। তো রাউন্ড দিই, স্যারদের সাথে ক্লাস নিই। তো এখন আমাদের যে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার পরে এটা বিরাট অবস্থা। তো রোগীরা মনে করে এরাই বুঝি বিশাল ডাক্তার, যে ভাবটা নিয়ে রোগী ওয়ার্ডে এসে বড় স্যার, তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে না, আমাদের জিজ্ঞেস করে স্যার এই ওষুধটা খাবো কেন, আমরা ধর বেটা চুপ থাক পরে বলবো। এই হলো গিয়ে পরিস্থিতি, যে একটা ডাক্তার ডাক্তার ভাব। তো আমাদের যা সিনিয়র শিক্ষক ছিলেন তারা ঘুরে দেখতো যে কি বলে, পরে আমাদেরকে স্যার বলতো বলে দাও যে ওষুধগুলো যা দিয়েছে যেন ঠিক মতো খায়। আমরা হেভি ভাবে বলতাম। তো এই প্রথম গেল, থার্ড ইয়ার গেল, এরপরে তো থার্ড আমাদের সাথে তো তখন 3টা প্রফেশনাল পরীক্ষা হতো। তারপরে আমরা প্যাথোলজিতে গেলাম। প্যাথোলজিতে তেমন একটা আকর্ষণ ফিল করিনি, এই দিক এইসব ব্যাকটেরিয়া দুধ এইসব এগুলো দেখে দুধ ময়লা জিনিস বাদ। তো ভালো কথা। তো আকর্ষণটা কোনটা ছিল? কমিউনিটি মেডিসিন। কেন কমিউনিটি মেডিসিন ছিল? এটার মধ্যে একটা লোক দেখছে, সিনিয়র ভাইরা দেখি কমিউনিটি মেডিসিন নিয়ে কি করে, হঠাৎ বলে কি হাইজিন টুরে যাবে, এই সর্বনাশ। এটা আবার কি কয় যে ঘুরতে নিয়ে যাবে কক্সবাজার এসে, আমরা তো মহা খুশি, কবে আমরা যাব। তো স্যার থেকে প্রায় বলতাম স্যার আমাদেরকে কবে নিয়ে যাবেন, কয় তোরা বেটা ভর্তি হয়ে উঠ, তারপরে উঠে উঠে পরীক্ষা খালি ঘুরতে, কি ঘটনা, প্যাথোলজির কোনো ইন্টারেস্ট নেই, কমিউনিটি মেডিসিনের প্রতি একটা ইন্টারেস্ট। তো যাই হোক, যখন কক্সবাজার গেলাম তখন চিন্তা করলাম যাক, আমাদের সেই স্বপ্নটা অন্তত বাস্তবায়িত হচ্ছে, যে আমরা একটা পরীক্ষার মধ্যে যাচ্ছি, বিদেশেও নিয়ে যাবে। আমাদের অনেকে অবশ্য লোক দেখাইছিল যে তোমরা যদি কেউ যেতে চাও তাহলে আমরা ইন্ডিয়া নেপাল একটা ট্যুর করবো। আরো মহা খুশি, বলে কি যে এটা তো বিশাল ব্যাপার। তো যাই হোক, যখন গভর্নমেন্টের যে ফান্ড ছিল সেই ফান্ডের মধ্যে করে বলতে হবে যে কিছু জায়গা থেকে চলতে হবে। অনেক সিনিয়র ভাইরে বললাম ভাই কিছু টাকা পয়সা জোগাড় করে দেন, যদি একটু নেপাল আর ইন্ডিয়া ঘুরে আসা যায়। তখন সিনিয়র ভাইরা বললো যে এত খাওয়ার দরকার নাই, নিজে পাস করো, তারপরে আমরা কক্সবাজার পর্যন্ত গেছি, ওই কক্সবাজার পর্যন্তই থাকো। ঠিক আছে, মন টন খারাপ। গেলাম কক্সবাজার, ঘুরে টুরে আসলাম। এরপরে ফিফথ ইয়ারে পরীক্ষা দিচ্ছি। তো পরীক্ষা টরীক্ষার পরে তারপরে শুরু হলো ইন্টার্নির সময়। ইন্টার্নির সময় তো চিন্তা করছি এখন তো প্রেসক্রিপশনই লিখবো, আর চিন্তার কোনো কারণ নেই। তো ভালো কথা।
তো এই 1 বছর ইন্টার্নি শেষ হলো। ইন্টার্নির সময় আসলে খুব চমৎকার একটা সময় কাটিয়েছে। আমার মনে হয় আমার মেডিকেল জীবনে যতটুকু হতাশা ছিল যে দূর এই ডাক্তারি করে কি হবে, এই জায়গাটা আসলে আমার পূর্ণতা পেয়েছে আসলে ইন্টার্নির সময় 1 বছর। এবং এই 1 বছর আসলে আমার জীবনের পরিবর্তন যদি বলি মেডিকেল প্রফেশনে, তাহলে আসলে ওই জায়গাটা আমি আসলে পরিবর্তন হয়েছে। পাস করলাম, ইন্টার্নি করলাম 1 বছর শেষ। এরপরে তখন ঢাকা শহরে আসলাম। ঢাকা শহরে এসে মনে করছিলাম যে ডাক্তার তো হয়েই গেছি, যে কোনো একটা জায়গায় চেম্বার নিয়ে বসবো, অসংখ্য রুগী দেখবো, আর কোনো চিন্তা নেই। তো সিনিয়র ভাইরা যথারীতি আসলে ছায়ার মতো ছিল তারা। এটাই আমি বলতে চাই যে তোমাদেরও জীবনে চলার পথে দেখবে সিনিয়র ভাইরা তোমাদেরকে সহযোগিতা করবে। কি বললো, বলে যে বেটা তাড়াতাড়ি এখন যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, তখন তো পিজি হাসপাতাল ছিল, বলে এই লাইব্রেরিতে তাড়াতাড়ি ঢুক, পড়াশোনা কর। কই আবার কিসের পড়াশোনা, বলে এটা না হলে এটার কোনো মূল্য নাই। তো ভালো কথা, তো বাসা থেকে যাই, ঘুরি ফিরি, পড়তেছি। বলে যে পরীক্ষা দেয়, বলে আবার পরীক্ষা, বলে হ্যাঁ, বলে সাবজেক্ট। তখন তো নিজেকে বিরাট পণ্ডিত, হয় মেডিসিনে ক্যারিয়ার করবো, নাহলে সাবজেক্টে ক্যারিয়ার করবো, এর বাইরে তো আর কোনো সাবজেক্টই নাই, অন্য সাবজেক্ট তো জানিও না। তো ভালো কথা, তো বলতেছে পরীক্ষা দে, বলে যে দিব দিব দিব। এর মধ্যে একটু পিজি হাসপাতালের লাইব্রেরিতে যাওয়ার পর একটু চোখ কান খোলা শুরু হলো, সাবজেক্ট সম্বন্ধে জানলাম, অনেক সাবজেক্ট আছে। এরপর আবার চোরাগলিতে খোঁজা শুরু করলাম যে কোন সাবজেক্টে কম্পিটিশন কম, যে এই সাবজেক্টে পরীক্ষা দিব। তো যাই হোক, যেহেতু কোনো সবসময় ফাঁক ফকর চেষ্টা করছি, তো দেখলাম যে রেডিওলজিতে কম্পিটিশন কম। ঢাকা মেডিকেল কলেজে ফর্ম তুলতে গেছি, লাস্ট দিন সাবজেক্ট আর লিখি না, ভাবতেছি যে লাস্ট দিন লিখবো, শেষ সময় লিখবো সাবজেক্টটা, দেখবো যে কতজন ক্যান্ডিডেট আসবে। তারপর ঢাকা মেডিকেল কলেজের আমাদের একজন ছিলেন, মারা গেছে, আল্লাহ নসিব করুক, আমাদের এই যে ছাত্রপতি ছিলেন স্টাফ, মহিউদ্দিন ভাই। অনেকে যারা ঢাকা মেডিকেলে যারা আছেন তারা হয়তো তাকে চিনবেন। তো মহিউদ্দিন ভাইয়ের কাছে ঘুরঘুর করতেছি, কয় বলতেছে তাড়াতাড়ি নাম লিখে, তাড়াতাড়ি সাবজেক্ট লিখে জমা দেন, এটা আজকের সময় শেষ। পরে মহিউদ্দিন ভাই দিয়েছিলাম, ভাই কোন সাবজেক্টে সবচেয়ে কম, কয় এটা বলা সম্ভব না। আমি বললাম ভাই একটু বলেন, জীবনে একটা ক্যারিয়ারের একটা বিশাল সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তো বলে যে ঠিক আছে, উনি বলে যে 2টার পরে আমার সাথে যোগাযোগ করো। তো 2টার পর্যন্ত বসে আছি, তো উনি খাতা করতে বলে যে রেডিওলজিতে অ্যাপ্লাই করো, রেডিওলজিতে কম্পিটিশন কম আছে। তো তাই রেডিওলজিতে পরীক্ষা দিলাম, চান্স পেলাম, ক্যারিয়ার করলাম। তখন এমফিলে ভর্তি হয়েছি, যে সময় কম, 2 বছরে শেষ করবো, ভালো কথা। এটা শেষ করলাম, চলার পথে মনে করলাম যে বিশাল রেডিওলজির অবস্থান তৈরি করে ফেলেছি। এরপরে আমার এক বন্ধু ছিল, যে বললো যে বন্ধু এমডি করো, নাহলে সামনে আগাতে পারবে না। আমি দেখি যে কি রে বাবা, লেখাপড়া দেখি শেষই হয় না, ঘটনা কি। তো যাই হোক, পরবর্তীতে অবশ্যই এমডি করলাম আবার। তারপরে ভারতবর্ষে গেলাম একটা 1 বছরের ট্রেনিং করতে। তো চলার পথে আমার আসলে নিজস্ব চিন্তা চেতনা যদি বলি, আসলে আমাকে সবাই ঠেলে ঠেলে এত নিয়ে আসছে। তো ঠেলার পথে সিনিয়র ভাইরা ছিল, বন্ধুরা ছিল, তারপরে শিক্ষক মন্ডলী ছিল, তারা আমাকে আসলে সহযোগিতা করছে, আমাকে গাইডলাইন দিয়েছে। এই গাইডলাইনটাই আমি মনে করি শিক্ষকের সবচেয়ে বড় জায়গা, যে একটা ছাত্রকে তার ক্যারিয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে কিভাবে আগাবে সেই সহযোগিতা করেছে। তো এই ক্যারিয়ার প্ল্যানিং এর আমি এই সহযোগিতাটা আসলে পেয়েছি। তখন মনে হয়েছে যে ভিড়টা বুঝি দাঁড়ালো। যাই হোক, এরপরে তো প্রফেশনাল জায়গা থেকে ক্যারিয়ার প্ল্যানিং করলাম, চাকরি জীবনে ঢুকলাম। যাই হোক, এরপরে ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টির ডিন হলাম। ডিন হওয়ার পরে জগৎটা একটু ভিন্ন। স্যার একটু আগে বললেন যে অসংখ্য মেডিকেল কলেজের যে যোগ্যতা, তো এই জায়গাগুলো এসে আবার একটা নতুন চিন্তা ভাবনা, যে কিভাবে এই প্রফেশনাল জায়গাগুলোকে আসলে আমরা ডেভেলপ করতে চাই, কিভাবে আমরা সামনের দিকে এগোতে চাই। তখন মনে হয়েছিল যে আমরা যে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছি, এই স্বাধীন বাংলাদেশের যে চিন্তা চেতনা ভাবনা, এটার সাথে আসলে বিশাল একটা ব্যাপ্তি আমাদের ধরে রয়েছে। আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আমরা যে বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছি, এই দাঁড়িয়ে থাকার পিছনে যে 30 লক্ষ শহীদের যে আত্মদান, 2 লক্ষ মা বোনের যে এই যে চেতনা, এই জায়গা থেকে আসলে তখন মনে হচ্ছে বাংলাদেশকে আসলে কিছু দেওয়ার আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা জায়গা থেকে আছে। আপনি চিন্তা করে দেখুন যে
আপনারা যদি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যদি একটু ঘাটেন, দেখবেন এমন অনেক সন্তান আছে যারা বিত্ত বৈভবের মধ্যে তাদের জীবন যাপন করেছে, কিন্তু তারা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ডাকে তারা এক কাপড়ে চলে গেছে সেই বাংলাদেশে যুদ্ধ করতে। এমন অনেক মায়ের সন্তান আছে যে মা তার সন্তানকে হারিয়েছে, হারানোর পরে আমরা আমাদের গল্পের কথার মধ্যে লেখা আছে যে সেই সন্তান যেমন ভাত খেতে পারে না, সে 50 বছর ধরে আজকে ভাত খায় না সেই সন্তানের দিকে সেই মা। এমন অনেক মা আছে যারা বলে যে বিছানায় আমি ঘুমাবো কিভাবে, আমার সন্তান তো মাটিতে শুয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত, সেখানে সে মাটিতে শুয়ে থাকে। এমন অনেক গল্প গাথা রয়েছে মুক্তিযুদ্ধের চেতনার সাথে। তো এই মানুষগুলো এই চেতনার সাথে যারা সম্পৃক্ত, তাদের যদি দিকে তাকিয়ে থাকি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেওয়ার আসলে প্রত্যেকটা প্রফেশন থেকে, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের কিছু না কিছু দেওয়া উচিত। এবং সেই জায়গা থেকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, যদি আমার একটা কথা বললাম যে প্রকৃত চিকিৎসক হতে হলে প্রকৃত মানুষ হতে হবে। আর আমি মনে করি যে যদি বাংলাদেশকে ভালোবাসি, যদি নিজের দেশকে ভালোবাসি, অবশ্যই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে আমরা সেই জায়গায় একটা সামনের দিকে এগোচ্ছি, কিন্তু তারপরেও কথা থেকে যায় যে আমরা কোন জায়গায় আসলে আমাদের মেডিকেল প্রফেশনকে নিয়ে যেতে চাই। আমাদের অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আসলে চিকিৎসক সমাজকে বিব্রত করে। তো আমি মনে করি যে আমরা আগে নিজেদেরকে নিজে প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তর আমাকেই খুঁজে বের করতে হবে। এবং আমি দৃঢ় বিশ্বাস যে আপনারা যদি নিজেদেরকে নিজে প্রশ্ন করেন, সেই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনার কাছে থাকে, কারোর কাছে প্রশ্নের খোঁজার দরকার নেই। নিজেকে প্রশ্ন করলেই আমার জীবনের চলার পথে আমরা যে সমৃদ্ধ বাংলাদেশ যে দেখি, যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা দেখি আমাদের যে কিছুদিন আগে নিউজিল্যান্ডে যে আমাদের ক্রিকেট দল বিজয় অর্জন করলো, আমরা উল্লসিত হই, আমরা আনন্দিত হই। 16 কোটি মানুষ তখন স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে গাড়িতে করে আনন্দ উল্লাস করে। এই উল্লাসের জায়গাটা কিন্তু শুধু ক্রিকেটাররা না, আপনারা চিকিৎসকরাও দিতে পারবেন যারা সামনের ভবিষ্যৎ হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস যে 16 কোটি মানুষের স্বপ্নের যে জায়গাটা, একটা আস্থার জায়গা, যেটা বিশ্বাসের জায়গা, আমরা সেটা অর্জন করতে পারবো। এবং এই অর্জনের চলার পথে অবশ্যই আপনাদেরকে আমরা সাথী পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমরা করোনার সেই খাবার গাছে অনেক কিছু হারিয়েছি, জীবনের অনেক কিছু আমরা আমাদের অনেক লিজেন্ড শিক্ষককে আমরা হারিয়েছি, যাদেরকে আমরা ফিরে পাবো না কোনোদিন। কিন্তু তাদের অনেক গল্প গাথা, অনেক স্বপ্নের কথা তারা আমাদেরকে শুনিয়েছেন। সেই স্বপ্নগুলোকে আমরা লালন করব আপনাদের মাধ্যমে, তাদের সেই স্বপ্নগুলোকে আমরা পূরণ করব। এবং আমার দৃঢ় বিশ্বাস যে করোনার সেই মহামারীর সেই কালো রাত্রি মুছে যাবে, সামনের সোনালী ভবিষ্যৎ, সোনালী আকাশ আমরা দেখব, ভোরের আকাশ দেখব। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।